আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, জুলাই আগস্টের মাস্টার মাইন্ড নিয়ে এখন কারাকারি চলতেছে। জুলাই আগস্টের সবচাইতে যারা বেশি ভূমিকা রেখেছে, যাদের অবদান বেশি, তারা কিন্তু কোনো সমন্বয়ের পদ নেয়নি বা নিজের নামও ফুটায়নি। তো তাদের ইতিহাস এখন ধীরে ধীরে বের হয়ে আসতেছে। সাংবাদিক জুলকারনাইন, আপনারা জানেন যে আল জাজিরার ক্রাইম রিপোর্টার, তিনি 4 পর্বের ধারাবাহিক একটা ইতিহাস লিখেছেন, সেটা ইংলিশে, সেটা আবার বাংলা করেছেন আমাদের বড় ভাই মোহাম্মদ সুলাইমান। তিনি বাংলায় 4টা পার্ট করেছেন। তো সেই 4টা পার্টই আপনাদের একসাথে আজকের এই ভিডিওতে দেখানো হবে। ভিডিওটা একটু বড় হবে, আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কি তা দিয়ে যাবেন। তো দর্শক, জুলাই আগস্টের মাস্টার মাইন্ডকে এবং শিবিরের অবদান কতটুকু ছিল তা এই ভিডিওর মাধ্যমে আপনারা পুরো পরিষ্কার হয়ে যাবেন এবং আসল মাস্টার মাইন্ডকে সেটাও আপনারা জেনে যাবেন। কারণ আমরা 1971 সালের যে ইতিহাসটা, সেটা বিকৃত হয়ে গেছে। 24-এর ইতিহাস আমরা চাই না যে বিকৃত হয়ে যাক। শিবির যদি ইচ্ছা করতো তাহলে শিবিরের অনেক নেতাকর্মীরাই কিন্তু সমন্বয়কের পদ নিতে পারত, কিন্তু তারা নেয়নি বা নিজের ক্রেডিটও নেয়নি যে আমি এটা করছি, আমি এটা করছি, কিছুই বলেনি। অথচ দেখা গেল বহিরাগতরা এসে ক্রেডিট নিচ্ছে যে আমরা এই করছি, আমরা সে করছি, আমরা মাস্টার মাইন্ড, অমুক দলের নেতা মাস্টার মাইন্ড, এরকম করতে চাই। তো আসল ইতিহাস কি জুলকারনাইন সাহেব এটা পরিষ্কার করেছেন, সেটার বাংলা ভাষণ সুলাইমান ভাই করেছেন। তো বেশি দেরি না করে চলুন আমরা সুলাইমান ভাইয়ের এক এক করে 4 পর্বের যে বাংলা ভাষণ সেই ভিডিওটা দেখে আসি। তো দর্শক, সর্বপ্রথম আমরা 1 নম্বরটা দেখব, চলুন। জুলাই আগস্টের ঘটনায় কিংবা আমাদের জুলাই বিপ্লবে কিংবা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি জনাব আবু সাদিক কায়েমের এবং শিবিরের অবদান কি ছিল, আরো সবার অবদান বা সবকিছু অ্যাপ্রিশিয়েট করা হয়েছে। বেসিক্যালি আমরা এই বিষয়টা এখানে হাইলাইট করতে চাই। এ নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের 4 পর্বের যে লেখা লিখেছে, সেই লেখার বাংলা অনুবাদ ছোট বিশ্লেষণ সহকারে আপনাদেরকে শোনাতে চাই। এগুলো আমরা অনুরোধ করছি ব্যাপকভাবে শেয়ার করবেন এবং সম্ভবত বাংলায় বক্তব্য আকারে আমরাই সর্বপ্রথম আপনাদের কাছে উপস্থাপন করছি। আমাদের দর্শকরা অনেকেই জুলকারনাইন সায়ের ইংরেজি বুঝবেন না বা বুঝেন না এবং বাংলা অনুবাদ জুলকারনাইন সায়ের নিজেও দিবেন, কিন্তু আমাদের অনেক দর্শক রয়েছেন যারা বাংলা পড়ার চাইতে আমাদের কাছে ছোট বিশ্লেষণ সহ শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। অতএব এগুলো শুনবেন, অন্যকে শোনাবেন এবং শেয়ার করে ছড়িয়ে দিবেন। সত্য জানুন, অতএব কেউ ক্রেডিটবাজি করতে আসবেন না। এবারের ইতিহাসে ডিজিটাল যুগে অবিকৃত থাকবে। 71-এর ইতিহাস নিয়ে অনেক কিছু আমরা দেখেছি, কিন্তু 24-এর ইতিহাস নিয়ে কোনো রাজনীতিক ক্রেডিটবাজি, কাউকে ছোট করা, কাউকে বড় করা, এগুলো সুযোগ থাকবে না। একেবারে অথেন্টিক ইতিহাস আমরা সংরক্ষণ করবো, সেই উদ্দেশ্যে বাংলা ভার্সন ছোট বিশ্লেষণ তুলে ধরছি। পর্ব 1, স্টুডেন্ট এগেইনস্ট ডিসক্রিমিনেশন, যেটাকে স্যাট বলা হয় সংক্ষেপে, মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এক কথায়, এবং শিবিরের মধ্যে জুলাই বিপ্লব এবং স্বৈরাচারের পতনের ক্ষেত্রে কার অবদান বেশি, এ নিয়ে চলমান বিতর্ক দেখে আমি এবং আমার সঙ্গীরা সিদ্ধান্ত নিলাম যে প্রকৃত সত্যটি তুলে ধরা দরকার। যেহেতু আমি এবং অন্য মহাদেশে ছিলাম এবং আন্দোলনের সময় হাজারো কাজের মধ্যে ব্যস্ত ছিলাম, তাই মাঠ পর্যায়ের সমন্বয়ের দায়িত্ব আমার দীর্ঘদিনের আস্থাভাজন বন্ধুর উপর পড়ে, যিনি বাংলাদেশের একটা শীর্ষস্থানীয় পত্রিকার একজন সিনিয়র সাংবাদিক। কিভাবে এই ঘটনার প্রতিটি অংশ একত্রিত হয়েছে তা এখানে তুলে ধরা হলো। 26শে জুলাই রাত 10:10 আমার সেই বন্ধুটি নাজমুল হাসানের একটি বার্তা পান, যেখানে 4 জন ছাত্রনেতার জন্য একটি নিরাপদ আশ্রয় খোঁজার অনুরোধ করা হয়। তারা একটি হাসপাতালে থেকে পালানোর পর গোয়েন্দাদের নজর এড়াতে চেষ্টা করছিল এবং তখন তারা একটি অ্যাম্বুলেন্সে বসেছিল যা মার্কিন দূতাবাসের কাছাকাছি ছিল। সে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে এবং তখন থেকেই আমি সরাসরি ছাত্রদের কার্যক্রমের সঙ্গে যুক্ত হয়ে যাই। আমি তাকে বললাম যেন সে ঢাকায় অবস্থিত আমাদের পরিচিত একজন মার্কিন দূতাবাস কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে। তিনি ওই কর্মকর্তাকে মনে করিয়ে দেন যে এর আগে ইমরান আহমেদ ভুইয়ার ক্ষেত্রেও মার্কিন দূতাবাসে আশ্রয় দিয়েছিলেন, যিনি সেপ্টেম্বর 2023 সালে আওয়ামী লীগ সরকারের বক্তব্যের বিরুদ্ধে মতামত দেওয়ার কারণে বরখাস্ত হয়েছিলেন। তবে দূতাবাস কর্মকর্তারা জানান যে দূতাবাসে তখন কোনো রাষ্ট্রদূত না থাকায় এবং চার্জ দ্য অ্যাফেয়ার্স সরকারের প্রতিক্রিয়া ঝুঁকি নিতে চান না, তাই আশ্রয় দেওয়া সম্ভব নয়। তবে তিনি ব্যক্তিগত উদ্যোগে কিছু ফোন করবেন এবং সেখানে কেউ সাহায্য করতে আগ্রহী কিনা। এরই মধ্যে আমার বন্ধু তার অন্যান্য পরিচিতদের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু কোনো ফল হয়নি। কোনো বিকল্প না পেলে সে নিজেই ছেলেদের আশ্রয় দিতে রাজি ছিল। তবে 20 মিনিট পরেই মার্কিন দূতাবাসের ওই কর্মকর্তা আবার ফোন করে জানান যে গুলশানে একটি বিদেশি সংস্থার অফিসে তারা আশ্রয় পেতে পারে এবং সংস্থার একজন শীর্ষ কর্মকর্তা তাদের গ্রহণ করবেন। এটি জানতে পেরে আমি সেই নম্বরে কল করি যা নাজমুল হাসান আমার বন্ধুকে দিয়েছিলেন
ফোনটি ছিল এক ছাত্রনেতা সালমানের। এই সালমান হচ্ছে আবু সাদিক কায়েম, এটা ব্যাখ্যা। যিনি পরে 23 সেপ্টেম্বর আমরা জানতে পারি যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি সাদিক কায়েম। আমি তখন ঢাকায় আমার পরিচিতদের সঙ্গে কথা বলে ঠিক করি কিভাবে ছেলেরা পুলিশের নজর এড়িয়ে নিরাপদে গুলশান 2-তে পৌঁছাতে পারবে। 4 জন ছাত্রকে 2টি রিকশায় ভাগ করে পাঠানো হয় এবং রাত 11টার মধ্যে তারা নিরাপদ আশ্রয়স্থলে পৌঁছে যায়। তবে 28 জুলাই সকাল 9টার মধ্যে তাদের সে স্থান ত্যাগ করতে হবে বলে জানানো হয়। 27 জুলাই শহীদুল আলম ভাই এই ছাত্রদের সম্পর্কে জানতে পারেন এবং সন্ধ্যায় তাদের দায়িত্ব নেন। আমরা ধারণা করেছিলাম ছেলেরা তার কাছে নিরাপদেই আছে। এদিকে সালমান মানে এই সাদিক কায়েম শিবির নেতা আমাকে ফোন করে জানতে চায় তারা আগামী কয়েকদিনের মধ্যে আন্দোলন নিয়ে একটি প্রদর্শনী করতে চায় এবং এজন্য EMK সেন্টার কয়েক ঘন্টার জন্য বুক করা সম্ভব কিনা। আমি আমার বন্ধুকে সালমানের সঙ্গে কথা বলে প্রকৃত পরিকল্পনা জানতে বলি। সে সালমানের পরিকল্পনা শোনার পর AFP এর তৎকালীন ব্যুরো চিফ শফিকুল আলম এবং মানবাধিকার কর্মী রেজাউর রহমান লেলিনের সঙ্গে যোগাযোগ করে। তারা দুজনেই জানান EMK সেন্টার সম্ভব নয়, কারণ সেখানে নিরাপত্তার অনুমোদন প্রয়োজন হয় এবং ড্রিক গ্যালারিও 10 আগস্টের আগে খোলা হবে না। এ ধরনের প্রদর্শনী করা উচিত হবে না বলে পরামর্শ দেন, যা সালমানকে জানিয়ে দেওয়া হয় এবং পরিকল্পনাটি বাতিল করা হয়। 28 জুলাই দুপুর 12:09 সালমান আমার বন্ধুকে একটি বার্তা পাঠায় এবং জানায় যে আব্দুল কাদেরের জন্য একটি নিরাপদ আশ্রয় প্রয়োজন। সে আমাকে জানালে আমি আমার এক পরিচিত যিনি একটি দূতাবাসে কাজ করেন তার সঙ্গে কথা বলি। তিনি কাদেরকে তার গুলশান বাসায় আশ্রয় দিতে রাজি হন এবং বিকাল 4টার পরে তাকে নিয়ে যেতে পারবেন বলে জানান। আমি আমার বন্ধুকে বিষয়টি সমন্বয় করতে বলি। কাদের তখন শনির আখড়ায় ছিল এবং 6টার কারফিউর আগে গুলশানে পৌঁছানো কঠিন হতো, তাই তাকে মাঝপথে আসতে বলা হয়। এ সময় বিএনপি নেতা তারেক রহমানকে এ বিষয়ে অবহিত করা হয় এবং তিনি চট্টগ্রামের বিএনপি সহসংগঠক মীর হেলালের মাধ্যমে কাদেরের আশ্রয়দাতাদের সঙ্গে যোগাযোগ রাখেন। দেখেন এই যে কে কোথায় ছিল, কিছু সমন্বয়ক জবাব দিয়েছে যে শিবির খোটা দেয়, আমরা তো শিবিরের জায়গা ছিলাম না, অমুকের জায়গায় তমুকের জায়গায়, কিন্তু এগুলো সবকিছুর নেপথ্যে যে শিবির, এই বিষয়টা এখন স্পষ্ট হয়েছে। ওরাও জানতো না যে কিভাবে নেপথ্যে শিবির ছিল বা সাদিক কায়েমরা ছিল। অনেক সমন্বয়ক জানে না যে কিভাবে কি ঘটেছে, তারা তো বড় বড় মাস্টারমাইন্ড সেজে বসে আছে, সব জানে শিবির। রাতে জানতে পারি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 6 জন প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, শারজিদ সালাম, হাসনাত আব্দুল্লাহ, আবু বকর মাজুমদার ও নুসরাত তাবাসসুম ডিবি অফিস থেকে আন্দোলন বন্ধের ঘোষণা দিয়ে আমরা হতবাক হয়ে যাই। রাত 9:50 সালমান আমার বন্ধুকে জানায় যে আন্দোলন চালিয়ে যাবে কাদের, হান্নান, রিফাত ও মাহিন। আমি পরামর্শ দিই তারা একটা ভিডিও বার্তা রেকর্ড করুক। সালমান আমাকে বার্তাটির খসড়া পাঠালে আমি এটি সম্পাদন করি এবং আমার বন্ধু ইংরেজিতে অনুবাদ করে। রাত 11:04 বার্তাটি সালমানকে পাঠানো হয়, মানে সালমান মানে এই শিবির নেতা সাদিক কায়েম, কিন্তু এটি কোথাও প্রকাশিত হতে দেখা যায়নি। রাত 11:35 সালমান জানায় তার 1 দফা দাবির পরিবর্তে 9 দফা দাবিতেই আন্দোলন চালিয়ে যাবে। মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লেটার হেডে চূড়ান্ত বিবৃতি প্রকাশিত হয়। 19 জুলাই বিকাল 4:50 সালমান আবার আমার বন্ধুকে ফোন করে এবং জানায় হান্নান, রিফাত, মাহিন এবং মেহেদির জন্য নিরাপদ আশ্রয় দরকার। তারা গুলশানের নর্থ অ্যান্ড কফি রোস্টার্সে বসেছিল এবং কারফিউ শুরু হওয়ার আগে নিরাপদ জায়গায় যেতে চাচ্ছিল। আমার বন্ধু বিভিন্ন পরিচিতদের ফোন করতে শুরু করে এবং শেষ পর্যন্ত বনানীতে তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় মেলে। তবে পরদিন সকালে তাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়, কারণ আমাদের বন্ধুদের ঝুঁকিতে ফেলতে চাইনি। এভাবে আন্দোলনের প্রতিটি ধাপে ধাপে আমরা কাজ করে গেছি, নিশ্চিত করেছি যাতে ছাত্ররা নিরাপদ থেকে এবং তাদের আন্দোলন অব্যাহত থাকে। দর্শক, এই যে সমন্বয়করা যে সেফ হাউস বা তারা যে নিরাপদ আশ্রয় থেকেছে, এগুলোর নেপথ্যে যে শিবির প্রমাণিত। পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন। দর্শক, আপনারা 1 নম্বর পর্বটা দেখলেন, আপনারা ধৈর্য ধরে 4টা পর্বই দেখবেন, তাছাড়া আপনারা পুরো ইতিহাসটা বুঝতে পারবেন না। তো আপনাদের প্রতি বিশেষ অনুরোধ রইল আপনারা পুরো ভিডিওটা দেখবেন, 4টা পর্বই দেখবেন। তো চলুন এখন আমরা 2 নম্বর পর্বটা দেখে আসি। জুলাই বিপ্লবে কিংবা জুলাই আগস্টের ঘটনায় কিংবা জুলাই আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে শিবিরের তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবিরের অবদান কি ছিল, এ বিষয়ে জুলকারনাইন সায়ের আলোচিত সাংবাদিক, তিনি যে সিরিজ লেখা প্রকাশ করেছেন তার 2য় পর্বের বাংলা অনুবাদ ছোট বিশ্লেষণ সহ আপনাদের শোনাবো। নিজেরা শুনবেন, অন্যকে শেয়ার করতে বলবেন এবং এগুলো রেখে দিবেন। এটা ইতিহাসের একটা পার্ট, অতএব এই ইতিহাসকে বিকৃত করতে পারবে না, স্টাবলিশড হয়ে যাচ্ছে। আপনারা যারা শুনছেন, ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় আপনারা আছেন, আপনার ইতিহাসের অংশ। 71 সালের মতো ইতিহাসকে কেউ বিকৃত করতে পারবে না, অতএব নিজে শুনুন, অন্যকে শোনার সুযোগ করে দিন, শেয়ার। এর আগে আপনারা প্রথম পর্ব শুনেছেন, এবার পর্ব 2। 30 জুলাই সকালে রেজা বনানীতে ফাহিম ও আন্দোলনকারীদের বাসায় পৌঁছায় ছেলেদের পুরান ঢাকার পরবর্তী নিরাপদ আশ্রয় সরিয়ে নেওয়ার জন্য। সেখানে গিয়ে রেজা বুঝতে পারে জায়গাটি আদালতের খুব কাছেই হয়, নিরাপদ নয়। ছেলেরাও থাকার পরিবেশ নিয়ে অসন্তুষ্ট ছিল এবং বিরক্তি প্রকাশ করে। তারা ফাহিম ও
আন্দালিবের বাসায় ফিরে যেতে চায়, যা আমার আস্থাভাজন একেবারেই মেনে নিতে চায়নি। তবুও ছেলেরা আন্দালিবকে ফোন করে এবং তিনিও তাদের ফিরে আসতে বলেন। কিন্তু আমার আস্থাভাজন দৃঢ় অবস্থান নেয় যে তিনি ওহিদ আলমকে জিজ্ঞাসা করেন তার নিরাপদ আশ্রয়ের প্রস্তাব এখনো কার্যকর আছে কিনা, এবং তিনি অত্যন্ত উদারভাবে সম্মতি জানান। রেজাকে ওহিদ আলমের তথ্য দেওয়া হয় এবং সে ছেলেদের নিরাপদ আশ্রয়ে পৌঁছে, যা ছিল ওহিদ আলমের বাইং হাউসের প্রধান কার্যালয়। ওই ফ্ল্যাটটি খুবই নিরাপদ ছিল এবং এর সুবিধাসমূহ পুরান ঢাকার জায়গাটির চেয়ে অনেক ভালো ছিল। রেজা ছেলেদের ফোনে প্রিমিয়াম ভার্সনের VPNও ডাউনলোড করে আমাদের আস্থাভাজনদের আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করে। রেজার সঙ্গে বিভিন্ন সময়ে সমন্বয় করার সময় আমার আস্থাভাজন দুপুর 2:13 সালমানের পাঠানো একটি মেসেজ পান, যেখানে তিনি জানতে চান পরের দিনের জন্য কি ধরনের কর্মসূচি ঘোষণা করা যায়। 3:24 সালমান তাকে আদালতের বাইরে সারা দেশব্যাপী বিক্ষোভ করার বিষয়ে মতামত জানতে চান। তিনি এই ধারণাটি পছন্দ করেন এবং প্রস্তাব দেন যে যেহেতু তখন ক্যাম্পাসগুলো বন্ধ ছিল, ক্যাম্পাসের চারপাশেও বিক্ষোভ আয়োজন করা যেতে পারে। 4:54 সালমান তাকে বলেন হান্নানের সঙ্গে কথা বলে তাদের ফেসবুক পেজ থেকে কর্মসূচি ঘোষণা দিতে, কারণ হান্নান পরের দিনের কর্মসূচি হিসাবে লিফলেট বিতরণের কথা ভাবছিলেন। তিনি হান্নানের সঙ্গে কথা বলেন এবং তিনি সম্মত হন। 5:32 সালমান সালমান শিবির নেতা আবু সাদিক কায়েম কর্মসূচির বাংলা বিজ্ঞপ্তিটি তার কাছে পাঠান যাচাই করার জন্য এবং অনুবাদ করতে বলেন। সন্ধ্যার মধ্যেই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। অর্থাৎ দেখেন, এই যে সমন্বয়করা যে VPN বা ইন্টারনেট ব্যবহার করার সুযোগ বা নিরাপদে মোবাইল ব্যবহার করে মোবাইলে রেকর্ড করে ঘোষণা দেওয়া এবং কর্মসূচিগুলো কোন জায়গায় কি স্লোগান, এগুলো সবকিছু নেপথ্যে শিবির, এটা এস্টাবলিশড হলো। এদিকে হান্নান আমার আস্থাভাজনকে বলেন যে তিনি ছেলেদের জন্য নতুন পোশাক এবং লুঙ্গির ব্যবস্থা করতে পারেন কিনা এবং তাদের মাপ পাঠিয়ে দেন। তিনি তার মিরপুরে বসবাসকারী এক সহকর্মীকে টাকা দিয়ে অনুরোধ করেন পোশাক কিনে মিরপুর DOSH এ পৌঁছে দিতে, কিন্তু তখন কারফিউ শুরু হয়ে যাওয়ায় সব দোকান বন্ধ ছিল। পরে তার সহকর্মী এক বন্ধুর মাধ্যমে পরিচিত এক দোকানদারকে লুকিয়ে দোকান খুলতে রাজি করান। পরদিন সকালে নির্ধারিত স্থান থেকে ওহিদ আলম ওই পোশাক সংগ্রহ করেন। 31 জুলাই দুপুর 1:31 সালমান আমার আস্থাভাজনকে মেসেজ পাঠিয়ে জানান যে সেদিনের কর্মসূচির প্রতিক্রিয়া অভূতপূর্ব ছিল। এরপর তিনি দেখেন এই যে লুঙ্গি গামছা যা পরে এগুলো কিভাবে, এখন তো বলবেন যে খোটা দেয়, বুঝতে পারছেন তো এর নেপথ্যে কিভাবে শিবির ছিল। এরপর তিনি প্রস্তাব দেন যে পরের দিনের জন্য হালকা কর্মসূচি ঘোষণা করা হোক, যেমন লিফলেট বিতরণ। কিন্তু আমার আস্থাভাজন এতে কঠোরভাবে আপত্তি জানান, কারণ এটি পরিবেশের জন্য ক্ষতিকর এবং জেনারেশন জেড হিসেবে তাদের আরো সচেতন হওয়া উচিত। তিনি বলেন একটি হালকা কর্মসূচি ঘোষণা করলে আন্দোলনের গতি কমে যাবে, বরং তিনি জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভ আয়োজনের প্রস্তাব দেন যাতে গণহত্যার বিষয়ে স্বাধীন তদন্তের দাবি জানানো যায়। সালমান জানান অন্যরা হালকা কর্মসূচির পক্ষে এবং জাতিসংঘের অফিসের সামনে বিক্ষোভের একদিন পর করা যেতে পারে, কিন্তু সেদিন ছিল বৃহস্পতিবার আর একদিন পর সপ্তাহান্ত, যা বিক্ষোভের জন্য উপযুক্ত সময় নয়। তিনি সালমানকে বোঝান যে এটি বৃহস্পতিবারই করা উচিত। সালমান বলেন তিনি বাকিদের সঙ্গে আলোচনা করে জানাবেন। তিনি আরো জানান আরো 2 জন SAD নেতার জন্য বৈষম্য ছাত্রদের নেতার জন্য নিরাপদ আশ্রয় ব্যবস্থা করা সম্ভব হবে কিনা, এবং আমার আস্থাভাজন এতে সম্মতি জানান। তো বড় বড় কথা যারা বলেছিলেন যে শিবিরের বাসায় থাকিনি, বাসা কে ম্যানেজ করে বুঝছেন, কে কাদের আশ্রয়দাতা আমার আস্থাভাজনকে ফোন করে জানান যে নাহিদের গুরু তাকে আন্দোলনের গতি কমিয়ে বিশ্ববিদ্যালয় হল খোলার আন্দোলনের দিকে ঘুরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছেন। নাহিদের এই গুরুকে একজন যার নাম মাহফুজ আবদুল্লাহ, এখন তিনি মাহফুজ আলম নামে পরিচিত। তিনি তখন শফিকুল আলমকে ফোন করে মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে খোঁজ নেন। শফিকুল আলম জানান যে তিনি মাহফুজ আবদুল্লাহকে ভালোভাবেই চেনেন এবং 2টি বাংলা দৈনিকে তার চাকরির ব্যবস্থা করেছিলেন, যেখানে তিনি বেশি দিন টিকতে পারেননি। আমার আস্থাভাজনকে তাকে অনুরোধ করেন মাহফুজকে সতর্ক করতে যাতে তিনি আন্দোলনে বাধা সৃষ্টি না করেন। 3 ঘন্টা পর শফিকুল আলমকে ফোন করে জানান যে মাহফুজকে সতর্ক করে দেওয়া হয়েছে। এরপর তিনি সালমানের সঙ্গে কথা বলেন এবং তাকে কড়া ভাষায় বলেন যে আন্দোলনের গতি কমানো যাবে না। সালমান জানান যে আন্দোলনে অনেক পক্ষ জড়িত, তাই সবাইকে একমত করানো কঠিন, তবে যতদিন বেঁচে আছেন আন্দোলন চলবে। তিনি তার জীবন দিতেও প্রস্তুত এবং তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। অতএব মাহফুজ আবদুল্লাহর মাস্টার মাইন্ড খেতাব শেষ, আন্দোলন চালিয়ে গিয়েছিলেন সাদিক কায়েম। আরো অনেকেই, অনেক বড় বড় সমন্বয়ক আজকে যারা বিশাল বিশাল ভাব, এমনকি উপদেষ্টাদের গুরু, তারাও কিন্তু আন্দোলন এই পর্যায়ে নিয়ে আসতে চাননি, সাদিক কায়েম চেয়েছে। আসল ঘটনা জানুন, অন্যকে জানতে দিন। সালমান তাকে জানান যে তিনি ছাত্রদের 9 দফা দাবি লিখেছেন এবং ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় নিজেই মিডিয়া হাউসে গিয়ে তা পৌঁছে দিয়েছেন। তবে পরের দিনে কর্মসূচি হালকা রাখতে হবে, কারণ ছেলেরা ক্লান্ত এবং একটু বিশ্রাম দরকার। তিনি আমার আস্থাভাজনকে অনুরোধ করেন একটি আকর্ষণীয় শিরোনাম এবং হ্যাশট্যাগ সাজেস্ট করতে। তিনি ফাহিমকে জিজ্ঞেস করেন, ফাহিম বেশ কিছু শিরোনাম পাঠান। যেহেতু ছাত্র হালকা কর্মসূচির পক্ষে ছিলেন, তাই তিনি 9টায় নিহতদের স্মরণে সারা দেশে মোমবাতি প্রজ্বলনের প্রস্তাব দেন, যা শক্তিশালী এবং আবেগপূর্ণ
চিত্র তৈরি করবে, সালমানের ধারণাটি পছন্দ করেন। নানানভাবে আন্দোলনকে হালকা করার চেষ্টা হচ্ছিল, কিন্তু আন্দোলন কন্টিনিউ করেছে শিবির, সাদিক কায়েমরা। স্বাভাবিক, শিবিরকে নিষিদ্ধ করছে, যে শিবির আর কোনো গতি নেই, আর অন্য সবাই তাদের একটা না গতি তো হতো, তাদেরকে তো নিষিদ্ধ করেনি। সবাই যদি শিবিরের উপর দায় চাপিয়ে দিত তাহলে শুধু শিবিরকে ধরতো, তাদেরকে ধরতো না। এজন্য শিবিরের সামনে ডু অর ডাই, এটাই ইতিহাসে ফুটে উঠেছে। তবে রাত 8:56 সালমান জানান যে পরের দিনের কর্মসূচির নাম শহীদদের স্মরণ হবে এবং এতে বিভিন্ন সাংস্কৃতিক কার্যক্রম অন্তর্ভুক্ত থাকবে। রিমেম্বারিং আওয়ার হিরোস এরকম একটা, কোনো মোমবাতি প্রজ্বলন নয়। এবং শনিবার মার্চ ফর ক্যাম্পাস কর্মসূচি ঘোষণা করা হবে, যাতে বিশ্ববিদ্যালয়গুলো পুনরায় খোলার দাবি জানানো হয়। আমার আস্থাভাজন কাদেরের আশ্রয়দাতার সঙ্গে কথা বলেন, যিনি এই সিদ্ধান্ত ক্ষুব্ধ হন। এরপর তিনি সালমানকে কঠোরভাবে তিরস্কার করেন, কারণ ওই ধরনের ক্যাম্পাস কেন্দ্রিক দাবির ফলে আন্দোলন সফল হবে না এবং জনসমর্থন কমে যাবে। মানুষের পক্ষে দীর্ঘদিন ধরে উচ্চমাত্রায় আন্দোলন ধরে রাখা সম্ভব নয়। শেখ হাসিনা রিগ্রুপ করবে এবং একে একে তাদের সবাই খুঁজে বের করবে। রাত 11:15 সালমান তাকে জুম মিটিংয়ে সব ছাত্রনেতাদের সঙ্গে কথা বলতে অনুরোধ করেন এবং তিনি সম্মতি দেন, কিন্তু সেই মিটিং কখনোই হয় নাই। এরপরের পর্ব শুনবেন। কিভাবে বুঝলেন এই পর্বের জিস্ট কি? যে আন্দোলন অনেকেই করতে চায়নি, শেষ পর্যন্ত সফলতার দিকে সাদিক কায়েমরাই টানা হেঁচড়া করে খোঁজাখুঁজি করে নিয়ে এসেছে। দর্শক, আপনারা 2 নম্বর পর্বটা দেখলেন এবং যারা ধৈর্য ধরে 2 নম্বর পর্যন্ত দেখেছেন তাদেরকে অনুরোধ করব আপনারা আর 2টা দেখেন, ভালো লাগবে, পুরো ইতিহাসটা বুঝতে পারবেন। তো চলুন আমরা এখন 3 নম্বর পর্বটা দেখে আসি। জুলাই বিপ্লবে কিংবা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, জুলাই আগস্টের ঘটনায় ইসলামী ছাত্র শিবির এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি জনাব সাদিক কায়েমের অবদান কি ছিল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্য নেতাদের অবদান কি ছিল, এই বিষয়ে অনুসন্ধানী সাংবাদিক জনাব জুলকারনাইন সায়ের যে ধারাবাহিক লেখা পাবলিশ করেছেন ইংরেজিতে, তার বাংলা অনুবাদ ছোট বিশ্লেষণ সহ 3য় পর্ব আজকে আপনাদের শোনাবো। নিজে শুনবেন, ব্যাপকভাবে শেয়ার করে অন্য সবাইকে শোনার সুযোগ করে দিবেন। ইটস পার্ট অফ হিস্ট্রি, এটা ইতিহাস। ইংরেজিতে বহির্বিশ্বে ইন্টারন্যাশনালি এটা কোডিফিকেশন হচ্ছে, এটাই সত্য ইতিহাস, এটা কেউ বিকৃত করতে পারবে না। ওদের ব্যাপকভাবে শেয়ার করবেন। আমরা সম্ভবত সবার আগে বাংলা ভার্সন ছোট বিশ্লেষণ সহ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি। 3য় পর্ব। 1 আগস্ট সকাল 11:36 সালমান আমার আস্থাভাজনকে ক্যাম্পাসে চলমান আন্দোলনের কিছু ছবি পাঠায়। সে আরো অনুরোধ করে যে যেন ফাহিমের দেওয়া হ্যাশট্যাগুলো বাছাই করে শিক্ষার্থীদের গ্রুপে শেয়ার করা হয়। বিকাল 4:23 আমার আস্থাভাজন আবার সালমানকে, এই সালমান মানে শিবির নেতা, এটা বারবার আমরা আপনাদেরকে মনে করে দিচ্ছি, এটা তার ছদ্মনাম ছিল, ক্ষুব্ধভাবে বার্তা পাঠায়। হিরোজদের স্মরণ, রিমেম্বারিং আওয়ার হিরোস কর্মসূচির প্রতি জনসাধারণের প্রতিক্রিয়া দেখে সে তাকে জানায় যে যতদিন তারা নিজেদের স্বার্থকেন্দ্রিক 9 দফা দাবি নিয়ে এগিয়ে যাবে ততদিন রক্তপাত চলতে থাকবে। এছাড়াও হত্যাকারীর কাছ থেকে ন্যায় বিচার চাওয়া হাস্যকর। সে লিখে, তাকে হাসিনা তোমাদের বোকা বানানো খুবই সহজ। বিকাল 4:45 সালমান তাকে ফোন করে অনুরোধ করে যে যিনি তাদের ছেড়ে না যান এবং আশ্বস্ত করেন যে সে এরপর থেকে তার নির্দেশনা অনুসরণ করবে। প্রত্যেকটা পরতে পরতে শিবির অত্যন্ত সূক্ষ্মভাবে জড়িত ছিল এবং হাসিনা কিছুটা হলো টের পেয়েছিল, যার ফলেই তো জামাত শিবিরকে নিষিদ্ধ করেছে এবং বারবার শিবির শিবির জিকির করতো। শিবিরের এই অবদান পৃথিবী উল্টে গেলেও অস্বীকার করা যাবে না, ধামা চাপা দেওয়া যাবে না। জুলকারনাইন সায়ের পাল্টা ন্যারেটিভ কেউ নির্মাণ করতে পারবে না। একেবারে টাইম কয়টা কি যেভাবে উল্লেখ করেছেন, এরকম বিশুদ্ধ ইতিহাস আর কেউ পাল্টা তৈরি করতে পারবে না। বিশুদ্ধ ইতিহাস আনলে এটারই সত্যায়ন হবে। প্রায় বিকেল 5টার দিকে হান্নান আমার আস্থাভাজনকে ফোন করে তাদের জন্য নতুন নিরাপদ আশ্রয় এবং পরিবহনের ব্যবস্থা করতে বলে। কারণ কি, পুরো রাষ্ট্রযন্ত্র তাকে খুঁজছিল, কিন্তু রিফাত, মাহিন বা কাদেরকে নয়। এবং সে মিরপুর ডিওএসএস প্লাটে নিরাপদে অনুভব করছিল না। আমার আস্থাভাজন তাকে জিজ্ঞেস করে সে কি কারোর সাথে তার আস্থাভাজন অবস্থান শেয়ার করছে কিনা, এবং সে জানায় যে তা করেনি। এক্ষেত্রে আমার আস্থাভাজন তাকে জানায় যে বাংলাদেশে আর কোথাও সে এর চেয়ে নিরাপদ থাকতে পারবে না। হান্নানের সাথে কথা বলার কয়েক মিনিটের মধ্যেই রেজা আমার আস্থাভাজনকে ফোন করে জানায় যে হান্নান তাকেও একই অনুরোধ করেছে। মূলত তারা আতঙ্কিত ছিল, কারণ তাদের বাড়ির চাবি হারিয়ে গেছে এবং ওহিদ আলমের সাথে যোগাযোগ করা যাচ্ছিল না। কিছুক্ষণ পর রেজা আবার ফোন করে জানায় যে পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে, চাবিগুলো তাদের বিছানার পাশে ড্রয়ারে ছিল এবং ওহিদ আলম, যিনি ওই দিন ঢাকার বাইরে ছিলেন, যোগাযোগ করা সম্ভব হয়েছে। উল্লেখযোগ্য যে ওহিদ আলম ছিলেন অত্যন্ত দায়িত্বশীল এবং উদার স্বাগতিক। তিনি ছেলেদের জন্য 2 সপ্তাহের খাদ্য সামগ্রী কিনে দিয়েছিলেন, বলেছিলেন তার বাইং হাউস অফিসে থাকা নতুন পোশাক ব্যবহার করতে এবং পরিচ্ছন্নতা কর্মীদের আসতে নিষেধ করেছিলেন যেন তাদের নিরাপত্তা বিঘ্নিত না হয়। কত সূক্ষ্মভাবে সব পরিকল্পনা করা হয়েছে। একটা ঐতিহাসিক বিপ্লব, সফল গণ অভ্যুত্থান, বিপ্লব বলাটা স্টেপ। ওই সন্ধ্যায় 6 জন সমন্বয়ক গোয়েন্দা বিভাগের হেফাজত থেকে মুক্তি পায় এবং হাসনাত সার্জিস ফেসবুক অস্পষ্ট পোস্ট দেয় যে আমার আস্থাভাজনকে বিরক্ত করে, যেটা সে তার সহকর্মীর সাথে
বিষয়টি আলোচনা করে, যিনি হান্নান ও তার সঙ্গীদের জন্য পোশাক সংগ্রহ সহায়তা করেছেন, এবং তিনি বলেন যে শেখ হাসিনার পদত্যাগের দাবি করার সময় এটা নয়। এরপর সে শফিকুল আলমের সাথে আলোচনা করে, যিনি তাকে বলেন যে এখন তার শান্ত থাকা উচিত, কারণ ছাত্রনেতারা মুক্তি পেয়েছে এবং তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। তিনি বলেন শীঘ্রই হাসিনার পতন ঘটবে, এর থেকে ফেরার আর কোনো পথ নেই। এরপর সে ফাহিমের সাথে বিষয়টি আলোচনা করে, যিনি সমানভাবে হতাশ ছিলেন যে এখনো এক দফার দাবি আসেনি। কাদেরের আশ্রয়দাতা একমত হন যে এক দফার দাবি দ্রুত আসা উচিত। রাত 10:24। সালমান আমার আস্থাভাজনকে রামপুরার স্টেজ, দেখেন প্রত্যেকটা ঘটনার পরতে পরতে শিবির সাদিক কায়েম, এই সালমান মানে সাদিক কায়েম। আমার আস্থাভাজনকে রামপুরার ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সামনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচির একটি ছবি পাঠায়। এরপর সে নারায়ণগঞ্জে পুলিশের মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে হামলার একটি সংবাদ লিঙ্ক পাঠায়। এরপর সে সারা দেশে চলমান মোমবাতি প্রজ্বলনের ছবি পাঠাতে থাকে। 2 আগস্ট দুপুর 12:50 আমার আস্থাভাজন সালমানকে বার্তা পাঠায়, তোমরা যদি হাসিনার পদত্যাগ দাবি না করো তবে এটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। সালমান সঙ্গে সঙ্গে জবাব দেয় যে তারা এখন 9 দফার দাবিতে অটল রয়েছে, তবে পরে 1 দফার বিষয়ে বৈঠক হবে। আমার আস্থাভাজন তাকে জানায় যে 1 দফার দাবি দ্রুত আনতে হবে, কারণ হাসিনার সমর্থকরা বিশ্বব্যাপী প্রচারণা শুরু করেছে যে বাংলাদেশে তার কোনো বিকল্প নেই। সালমান উত্তর দেয় যে এটা করার চেষ্টা করছে, তবে অনেক অভ্যন্তরীণ সমস্যা রয়েছে যা সমাধান করছে, এবং সার্জিস হাসনাত দালাল তাদের শেষ সতর্কতা দেওয়া হয়েছে এবং তারা সীমা অতিক্রম করলে প্ল্যাটফর্ম থেকে বের করে দেওয়া হবে। এবং হাসনাত সার্জিস এদের মাধ্যমে হচ্ছিল না, কারণ এরকম পলিটিক্যাল পার্টির লোক ছিল না, কিংবা ওরকম সুনির্দিষ্ট স্ট্রং কমিউনিকেশনও ছিল না, বা ওদের সিদ্ধান্ত নেওয়ার মতো কোনো বড় প্ল্যাটফর্ম ছিল না, যেটা সাদিক কায়েমের পক্ষে সম্ভব ছিল। এবং সাদিক কায়েমের যে ডেডিকেশন, এটাও অন্য কারো থাকাটা স্বাভাবিক না ছিল। অনেকে বিকেল 4টায় আমার আস্থাভাজন কাদের আশ্রয়দাতার অ্যাপার্টমেন্টে পৌঁছে এবং তারা আমাকে ফোন করে। ওহিদ আলম কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলেন, তবে অন্য 2 জন 1 দফার দাবির বিষয়ে দৃঢ় ছিলেন। আমি প্রস্তাব দিই যে আমার সূত্র থেকে মাঠ পর্যায়ে তথ্য নিয়ে দেখি আজকের দিনটি এই ঘোষণা দেওয়ার জন্য উপযুক্ত কিনা। বিকেল 5টায় আমি তাদের একজন গোয়েন্দা সূত্রের সাথে সংযুক্ত করি। তিনি বলেন যে 1 দফার দাবি আজ মাগরিবের পরে আসা উচিত সর্বোচ্চ প্রভাব তৈরির জন্য, কারণ হাসিনা বাহিনী আন্দোলন দমাতে পুনরায় সংগঠিত হচ্ছে। রাতের দিকে কাদের, হান্নান, রিফাত ও মাহিনকে ঘোষণা দিতে বলা হয়। তারা প্রথমে রাজি হলেও বিভিন্ন দাবি ও শর্ত তুলতে থাকে। পর্যায়ে তারা তাদের পরিবারকে বিদেশি দূতাবাসে স্থানান্তরিত করার দাবি জানায়, যা তখনকার পরিস্থিতিতে সম্ভব ছিল না। ওই তালবাহানার কারণে রাত 11টার পর ওই ঘোষণা দেওয়া সম্ভব হয়নি। শেষ পর্যন্ত তারা কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছতে পারেনি। দেখেন আজকে বিশাল বিশাল অনেকে সাথে তারা করেছিল তালবাহানা জুলকারনাইন সাহেবের বাসায়। ভাই আপনি এদের এত বড় সমন্বয় এদেরকে খেয়ে দিলেন এভাবে, দেখো না ওদের অবদান আছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু সাদিক কায়েমদের চাইতে বড় সস্তে চাওয়াটা কিন্তু উচিত নয়। তালবাহানা এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু সাদিক কায়েমদের মধ্যে কোনো তালবাহানা ছিল না। আমি নিশ্চিত করতে চাই যে ওই দাবির জন্য কাউকে জোর করা হয়নি। তবুও পরে হান্নান গুজব ছড়ায় যে আমি সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হুমকি দিয়েছি। এমন কোনো উদ্দেশ্য আমাদের ছিল না। আমাদের একমাত্র লক্ষ্য ছিল হাসিনাকে অপসারণ করা, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ ছিল না। যা প্রমাণ হয় যে 5 আগস্টের পরে আমরা কেউই ক্ষমতা ভাগ বসানোর জন্য এগিয়ে আসিনি। আমাদের জীবনে কোনো বস্তুগত উন্নত হয়নি, তবে আমরা শান্তি ও সন্তুষ্টি পেয়েছি যে হাসিনা তার মাফিয়া বাহিনী বিদায় নিয়েছে। দর্শক, আপনারা 3 নম্বর পর্বটাও দেখলেন, তো এটা শেষ পর্ব। এটা দেখলে আপনারা পুরো ইতিহাসটা বুঝে যাবেন এবং কার অবদান বেশি সেটাও জেনে যাবেন। তো চলুন 4 নম্বরটা এখন দেখে আসি। জুলাই বিপ্লবে, জুলাই আগস্টের ঘটনায়, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ও শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন সভাপতি সাদিক কায়েমের অবদান নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের 4 পর্বের যে ধারাবাহিক লেখা পাবলিশ করেছেন, ইতিহাসের বস্তুনিষ্ঠ যে ফ্যাক্টগুলো তিনি সামনে এনেছেন তার বাংলা অনুবাদ সংক্ষিপ্ত বিশ্লেষণ সহ আপনাদের সামনে তুলে ধরছি। আজকে বা এখন আলোচনা করব 4র্থ পর্ব। দর্শক, এটা ইতিহাসের বস্তুনিষ্ঠতার একটা প্রমাণ। আমরা যে কথা বলছি, সম্ভবত অসুস্থ শরীর নিয়ে আমি প্রথম বাংলা ভার্সন আপনাদের কাছে তুলে ধরছি। নিজে শুনবেন, শেয়ার করে, ব্যাপক শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিবেন। কারণ 71-এর ইতিহাস যেভাবে বিকৃত হয়েছে, 24-এর ইতিহাস আমরা বিকৃত হতে দিব না। যদিও তথ্য প্রযুক্তির যুগে ইতিহাস বিকৃত সম্ভব নয়, একেবারে ডেট, টাইম, সেকেন্ড সহ যেভাবে উল্লেখ আছে, কেউ সত্যকে ধামাচাপা দিতে পারবে না। তবে 4র্থ পর্বে আমি অন্তরস্থল থেকে আমার দর্শকদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই জুলকারনাইন সায়েরকে, যিনি ইতিহাসের এই বস্তুনিষ্ঠতা রক্ষা করেছেন। তার কারণে ভবিষ্যতে কেউ বিকৃত করতে পারবে না। এবং এই ঘটনার পরিক্রমার পরতে পরতে তিনি যে জড়িত ছিলেন, পরামর্শ দিয়েছেন, নানানভাবে সমন্বয় করেছেন, তার অসামান্য অবদান। বাংলাদেশ সরকারের উচিত জুলকারনাইন সায়েরকে যথাযথভাবে মূল্যায়ন করা, তার ক্রেডিট তাকে বুঝিয়ে দেয়া।
তিনি কিছু চান না, কিন্তু তার যে কতটা ভূমিকা এই লেখাগুলোতে এটা স্পষ্ট। আমরা শুধু সাদিক কায়েমকে ইমাম ইমাম বলি, কিন্তু জুলকারনাইন সায়ের যে কি করেছে সেটা তো ভাই বলেন না, তারটা একটু বলেন। চতুর্থ পর্ব, মজার ব্যাপার হলো এসএডি মানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরদিন অর্থাৎ 3 আগস্ট বিকাল 3টায় শহীদ মিনারে একটি কর্মসূচির ডাক দেয় দুপুর 1:05 হান্নান আমার আস্থাভাজনকে ফোন করে তাদের জন্য নাহিদের ব্যবস্থা করা আরেকটি নিরাপদ আশ্রয়ের যাওয়ার অনুমতি চান। বিকাল 3টায় শহীদ মিনারে নাহিদ হাসিনার পদত্যাগের ডাক দেন, কিন্তু তখন তার কিছু আসে যায় না, কারণ ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে হাসিনার পদত্যাগের দাবিতে স্লোগান মুখর হয়ে ওঠে। পরে কাদের কাছ থেকে জানতে পারি নাহিদ, মাহফুজ, আসিফ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য সমন্বয়কারীরা শীঘ্রই এক দফা দাবিতে যাওয়ার পরিকল্পনা করেনি। আমাদের আগের দিনের দৃঢ় অবস্থানের কারণে তারা বাধ্য হন এটি করতে। আগের দিনে দৃঢ় অবস্থান এক দফা যাওয়ার তাদের মধ্যে এই জুলকারনাইন সায়েদ সহ আরো তার অনেক আস্থাভাজন এবং সাদিক কায়েমরা কিন্তু আছে, খেয়াল রাখতে হবে। তবে আসল মাস্টার মাইন্ড কে, কে কত বড় সমন্বয় বুঝবেন। নাহিদ চেয়েছিল সব লাইমলাইট তার উপর থাকুক, সে চায়নি কাদের, হান্নান, রিফাত বা মাহিন এই কৃতিত্ব পাক। কাদের বিষয়টি মজার হিসেবে নিয়েছিল, কারণ আগের সন্ধ্যায় হান্নান, কাদের, রিফাত এবং মাহিনকে এই ঘোষণা দিতে বাধা দিয়েছিল, সেহেতু সে নাহিদ ভাই ছাড়া এটি করতে চায়নি। অথচ আর সেই নাহিদ ভাই পরদিন শহীদ মিনার হান্নানকে ছাড়াই এই ঘোষণা দেয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরদিনের জন্য অসহযোগ আন্দোলনের ডাক দেয়, যা বিদেশি কূটনীতিকদের কাছে ভালোভাবে গ্রহণযোগ্য হয়নি। আমার আস্থাভাজন তার সংযোগের মাধ্যমে এটি জানতে পারেন। রাত 7:56 সালমান, শিবির নেতা সাদিক কায়েম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির একটি তালিকা আমার আস্থাভাজনদের কাছে পাঠিয়ে তার মতামত চান। তিনি সালমানকে পরামর্শ দেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উচিত সাধারণ জনগণের সঙ্গে মিশে যাওয়া এবং হাসিনা পদত্যাগ ছাড়া অন্য কোনো পৃথক দাবি উত্থাপন না করা। এখন যদি তারা আলাদা দাবি তোলে তাহলে তারা আত্মকেন্দ্রিক ও ক্ষমতালোভী হিসাবে বিবেচিত হবে এবং জনগণ তাদের উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়ে পড়বে। তাদের জীবন মাত্র শুরু হয়েছে, ক্ষমতা যাওয়ার জন্য পুরো জীবন পড়ে আছে। হাসিনা চলে যাওয়ার পর তাদের উচিত স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া এবং অভিজ্ঞতা অর্জন করা, তারপর ভবিষ্যতে রাজনীতিতে আসার চিন্তা করা। সালমান এতে একমত হন এবং জানান যে তারা কোনো আলাদা দাবি তুলবে না। এর মানে এই ভুল না করার থেকে কিন্তু সালমান, আবু সাদিক কায়েমই কিন্তু অন্যদের ফিরিয়ে রেখেছে, নাসিব, নাহিদ ইত্যাদিদেরকে এক দফা দাবিতেই থাকবে। তারপর সালমান তাকে জিজ্ঞাসা করেন পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত। তিনি পরামর্শ দেন গণভবন এবং সব মন্ত্রীদের বাসভবন ঘেরাও করতে। তিনি আরো ব্যাখ্যা করেন যে হাসিনা ও আওয়ামী লীগ এখন পর্যন্ত আন্তর্জাতিক সমর্থন উপভোগ করছে, কারণ পশ্চিমা কোনো দেশ তার পদত্যাগের আহ্বান জানায়নি বা কোনো নিরপেক্ষ তদন্তের কথা বলেন। তারা বলছে সব হত্যাকাণ্ডে তদন্ত হওয়া উচিত এবং হাসিনা প্রতিবাদকারীদের সঙ্গে সংলাপে বসা উচিত। এটি মূলত খুনিকে বলার মতো যে সে নিজেই হত্যা তদন্ত করুক। সালমান জিজ্ঞেস করেন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোভাব পরিবর্তনের জন্য এখন কি করা যেতে পারে। তিনি তাকে বলেন শুধু হাসিনাকে সরানোর উপর মনোযোগ দিতে। রাত 9:21 সালমান তাকে জানান যে পরদিন সকাল 10টা থেকে তারা শহরের 12টি পয়েন্টে জমায়েত হয়ে গণভবনের দিকে মিছিল শুরু করবেন। এদিকে আমি আমার সূত্র থেকে জানতে পারি যে আওয়ামী লীগ 4 আগস্ট ঢাকায় প্রায় 15,000 লোক নামানোর পরিকল্পনা করছে। আমার আস্থাভাজনের মাধ্যমে এটি সালমানকে জানানো হয়। এই যে ঢাকা 12টি পয়েন্টে ভাগ করা ইত্যাদি ইত্যাদি, তারেক রহমানও কিন্তু এর ক্রেডিট নিয়েছেন কারো কারো মাধ্যমে। কিন্তু এখন পাওয়া গেল তারেক রহমানরা কাজ করলেও তারেক রহমানদেরও নেপথ্যে ছিলেন সাদিক কায়েমরা। বুঝতে পারছেন? 4 আগস্ট গণভবন ঘেরাওয়ের পরিকল্পনা বাস্তবায়িত হয়নি, কারণ সশস্ত্র আওয়ামী লীগ কর্মীর রাস্তায় তাণ্ডব চালিয়ে রক্তপাত ঘটাচ্ছিল। দুপুরের দিকে আসিফ ও নাহিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী 2 দিনের কর্মসূচি ঘোষণা করে, যা আমার আস্থাভাজনকে ক্ষুব্ধ করে তোলে। কারণ আস্থাভাজনকে সেই বিশ্লেষণ আমরা যাচ্ছি না। গুলশানের কম্পেটিয়র্স রিচার্ডস এ বসে দুপুর 2:16 তিনি ওহিদ আলমকে ফোন করে বলেন যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এইভাবে চলতে থাকলে তারা কোনো পর্যায়ে কোনো কার্যকর ফলাফল আনতে পারবে না এবং এখনই গণভবন ঘেরাওয়ের পরিকল্পনা করা উচিত। তিনি ওহিদ আলমকে অনুরোধ করেন যে বিরোধী দলগুলোর এখনই নিয়ন্ত্রণে নেওয়া উচিত এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপর দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। ওহিদ আলম তাকে আশ্বস্ত করেন যে কিছু একটা করা হবে, হাসিনার দিন ফুরিয়ে আসছে। বিকেল 3:20 তিনি সালমানকে ফোন করে আসিফের ঘোষণায় ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে তিনি এই আন্দোলন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। সালমান তাকে অনুরোধ করেন এখনই সরে না যেতে এবং দেখার জন্য অপেক্ষা করতে। ঠিক 3:25 আমি আমার আস্থাভাজনকে আমার গোয়েন্দা সূত্র থেকে পাওয়া একটি বার্তা পাঠাই, যাতে বলা হয় আওয়ামী লীগ রিগ্রুপিং করছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাদের ঢাকা অভিমুখী কর্মসূচি একদিন এগিয়ে আনতে হবে, আর সময় নষ্ট করা যাবে না। জনগণ এটি আগামীকালই চায়। অতএব এই মার্চ পর ঢাকা, পরশু নয় আগামীকাল, এর রহস্যটা এখানে এসে উদ্ঘাটিত হয়েছে। তিনি এই বার্তাটি রেজা ও ওহিদ আলমকে ফরওয়ার্ড করেন। রেজার সঙ্গে সঙ্গে তাকে ফোন করে শান্ত হতে বলেন। তিনি জানান যে তিনি এই আন্দোলন থেকে বেরিয়ে যাচ্ছেন। রেজা তাকে জিজ্ঞেস করেন তিনি কি চান।
তিনি একটাই দাবি জানান, পরদিন থেকেই গণভবন ঘেরাও কর্মসূচি শুরু করতে হবে এবং তা হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত চলতে থাকবে। রেজা তাকে শান্ত হতে বলেন এবং জানান যে এটি বাস্তবায়ন করতে হলে অনেক কৌশলগত বিষয়ে মিলিয়ে নিতে হবে। তো গণভবন কিভাবে ঘেরাও করতে হবে, দখল করতে হবে, কয়টা স্পটে ভাগ কি, এটাও শিবির ডিটেইলস করেছিল। এর সাথে সিবগাতুল্লাহ জড়িত ছিল, সাদিক ক্যামেরা তো ছিলই। বিকেল 3:52 রেজা তাকে একটি টেক্সট পাঠান, টান হেভি। তিনি কিভাবে এটি করলেন? একজন মধ্যস্থকারীর মাধ্যমে তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নাহিদের সঙ্গে কথা বলতে রাজি করেন। বিকেল 5:21 আসিফ তার ফেসবুক পেজে ঘোষণা দেন, ঢাকা অভিমুখী কর্মসূচি একদিন এগিয়ে এনে 5 আগস্ট করা হবে। আসিফকে এরাই অ্যাপ্রোচ করেছিল। সেদিন রাতেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সব সমন্বয়করা ভিডিও বার্তায় ঢাকা অভিমুখী কর্মসূচির ঘোষণা দেন। তবে আমরা চেয়েছিলাম কাদেরের বার্তাটি অন্যদের চেয়ে আলাদা হোক, শান্ত, ভারসম্পন্ন এবং ন্যায়সঙ্গত শোনাক। আমার আস্থাভাজন তার সহকর্মীকে কাদেরের ভিডিও বার্তার খসড়া বাংলায় লেখার অনুরোধ করেন, যা তিনি ইংরেজিতে অনুবাদ করেন। আমি কাদেরের বাংলা ও ইংরেজি ভিডিও বার্তা আমার সোশ্যাল মিডিয়া চ্যানেলগুলোতে শেয়ার করি। 5 আগস্ট সকালে আমার আস্থাভাজন আতঙ্কিত হয়ে জানতে পারেন যে পুলিশ বসুন্ধরা ভেতরে ঢুকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে গুলি চালাচ্ছে। বিভিন্ন জায়গা থেকে বার্তা আসতে থাকে যে পরিস্থিতি ভয়াবহ। সকাল 11:32 ওহিদ আলম তাকে টেক্সট করে জানায়, হাসিনা আজকের পর আর ক্ষমতায়, হাসিনাকে আর থাকতে দেওয়া হবে না, আমরা চূড়ান্ত লড়াইয়ের জন্য প্রস্তুত। দুপুর 1:35 সালমান সাদিক ক্যাম্প তাকে ফোন করে আপডেট জানতে চান। তিনি বলেন সবাইকে বেরিয়ে আসতে বলুন। 1:59 সালমান টেক্সট করেন যে তারা সবাই গণভবনের দিকে যাচ্ছে। দুপুর 2:30 আমার আস্থাভাজন শফিকুল আলমের কাছ থেকে একটি বার্তা পান, হাসিনা ও রেহানা গণভবন ছেড়ে পালিয়ে গেছে। কিছুক্ষণ পর সালমান তাকে আনন্দে কেঁদে ফোন করেন। রাতের শেষ দিকে সালমান আবার ফোন করে জানান যে নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছে। এর মানে পরবর্তী সরকার গঠন, ডক্টর ইউনূস সরকার, ইউনূসকে আনা, ইউনূসকে সবার আগে রিস্ক করা, এগুলো কিন্তু শিবির করেছে। সাদিক ক্যামেরা করে নিজে শুনুন, অন্যকে শুনতে সহায়তা করুন শেয়ার করে। ধন্যবাদ জানাই জুলকারনাইন স্যারকে। দর্শক, আপনারা এক এক করে 4টা পর্বই দেখলেন। তো আপনারা পুরো ভিডিওটা দেখলেন, পুরো ইতিহাসটা জানলেন। তো আপনাদের কাছে কার অবদান সবচাইতে বেশি মনে হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে করে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের আসল মাস্টার মাইন্ডকে এবং কাদের অবদান বেশি আছে এটা যেন জাতি জানতে পারে। একথা বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।